গল্পের নাম দর্পণের মুখ। লেখক রঞ্জিত চট্টোপাধ্যায়। সতীশকে আমি এড়িয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগেই ও আমাকে ধরে ফেলল মানে দেখিয়ে ফেলল, এবং দেখা মাত্রই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের মুখোমুখি হয়ে গেছে। হঠাৎ এমনি মুখভঙ্গি করে বলে উঠল, বাবু, আপনি এখানে? কোনো কারণ ছিল না, তবু ধরা পড়ে যাওয়ার লজ্জা ঢাকার জন্য কিনা কে জানে, মুখখানে আমার সত্যই একবার ওসির শূন্য চেয়ারের সামনে টেবিলের উপর কাগজপত্রগুলোর দিকে ঘুরে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সতীশের দিকে মুখ ফিরিয়ে বললাম, এসেছি একটা কাজে। থানারই কেউ একজনের মতো গলায় সতীশ বলে উঠল, কিন্তু বড়বাবু তো বেরিয়ে গেলেন। জানি, আমাকে একটু অপেক্ষা করতে বলে গেলেন, এখনই ফিরে আসবেন। বড়বাবুর সঙ্গে আপনার বুঝি আগে থেকেই চেনা জানা আছে? সতীশেরই অহেতুক গায়ে পড়া ভাবটা আমার ভালো লাগলো না মোটেই। তবু ভদ্রতার খাতিরে নিজেকে যথাসম্ভব সংযত রেখেই জবাব দিলাম, না, আজই প্রথম আলাপ হলো। পাছে ঘরের মধ্যে সতীশ ঢুকে পড়ে এবং আমার কাছে দাঁড়িয়ে কোনো রকম পরিচিতির সুযোগ গ্রহণ করে ভবিষ্যতে, বিশেষ করে থানার আর 5 জন অধস্তনের সামনে, সেই আশঙ্কায় সতীশকে ডিঙিয়ে আমি বেরিয়ে এলাম বাইরের ঘরটাতে। ঘরের পাখাটা যে ঘুরতেই থাকলো, বেরিয়ে আসার সময় তাড়াতাড়িতে সেটা বন্ধ করতে পর্যন্ত খেয়াল রইল না আমার। ধুলো বালির আস্তরণ পড়া পুরনো আমলের ভারী ভারী কাঠের আলমারি আর টেবিল চেয়ার বেঞ্চে ভর্তি ঘরখানায় তখন হিজিবিজি মানুষের এলোমেলো গলায় যেন একটা বিচ্ছিরি কলরবের সৃষ্টি হয়েছে। ওধারে টেবিলে 2টো লোককে নিয়ে একজন সাব ইন্সপেক্টরের তখন খুবই চেঁচামেচি করছিলেন। লোকগুলো বোধ হয় দাবি আসামি। কোমরে দড়ি জড়িয়ে দুজনকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছে। এধারে একটা বেঞ্চের সামনে একজন ফিরিওয়ালার সঙ্গে সিগারেট নিয়ে বচসা করে চলেছে একজন কনস্টেবল। একজন দেবে না, আরেকজন নেবে। কোণের দিকে একটা টেবিলে ডায়েরি লিখতে ব্যস্ত একজন সাব ইন্সপেক্টর। সামনেই তার গেঞ্জি গায়ে বসে এক ভদ্রলোক উত্তেজিত ভঙ্গিতে এক নাগারে বকে চলেছে। ভদ্রলোকের পাশে কিশোর বয়সের একটি ছেলে রক্তাক্ত কপাল নিয়ে কাতর, সঙ্গে ওরই বয়সী কি 2-1 বছরের এধার ওধার আরো জনাতিনিক ছেলে। ঘটনাটা হয় পাড়া সংক্রান্ত কিংবা পারিবারিক। ভদ্রলোকের পেছনে কিছুটা তফাতে একজন কনস্টেবল সমেত ময়লা ধান পরনে কৃষ্ণকায়া এক মহিলা, কোনো বাড়ির কাজের লোক বোধ হয়, কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে। দায়টা বাসন চুরির হলেও হতে পারে, কিংবা লকআপ থেকে জুয়ারি ছেলেকে খালাস করা। জানলা দিয়ে পশ্চিমের চড়া রোদ এসে পড়েছিল টেবিলে, কিছুটা মেঝে। সাব ইন্সপেক্টরের সিগারেটের ধোঁয়ায় গড়ালের ছায়াগুলো রোদটাকে যেন সমান্তরাল রেখায় খণ্ড খণ্ড করে দিয়েছে। ধুলো উঠছে, মাছিও এক আধটা, পাখার হাওয়ায় গরম নিঃশ্বাস। এক কথায় সমস্ত পরিবেশটাই কেমন যেন অস্বস্তিকর, মাথা ধরে যাওয়ার মতো। এই গুমর থেকে খানিকটা হালকা হওয়ার জন্য সদর ফটকের দিকে এগোতে যাচ্ছি। ওধারের টেবিল থেকে সাব ইন্সপেক্টর ভদ্রলোক চড়া গলা খাদে নামিয়ে বলে উঠলেন, আপনি যেন চলে যাবেন না স্যার, বড়বাবু এক্ষুনি এসে পড়লেন। সস্মিত মুখে আমিও জবাব দিলাম সঙ্গে সঙ্গে, না না, যাইনি কোথাও, এখানেই আছি। আর চোখে একবার দেখে নিলাম সতীশকে। আমার পেছন পেছন এসে
খানিকটা তফাতে থেমে পড়ে একজন কনস্টেবলের সঙ্গে ফিস ফিস করে কি সব কথা বলছে। সতীশ যতই অবাক হোক না কেন, আমি কিন্তু এখানে তাকে দেখে একটু আশ্চর্য হলাম না। মাসে মাসে এক আধবার তাকে আসতেই হয় এখানে। আসতে হয় বটে, তবে কোনো আসামি হিসেবে নয়। না গুন্ডা আইনের, না বোমাবাজির, ছিনতাই কিংবা চুরি ডাকাতির সে বয়সও আরও নেই। সতীশ এখানে আসে একটা বিশেষ কারণে, যে কারণ জানেন এখানকার বড়বাবু এবং তারই অধস্তন কয়েকজন মাত্র কর্মচারী। এখানে আসলেই সতীশের বুক পকেটটা চুপসে যায় বটে, কিন্তু বুকটা ফুলে ওঠে খুব। একটু আড়ালে গিয়ে ফিসফাস দু চারটে কথা হয় বড়বাবুর সঙ্গে। অধস্তনরা চোখ বড় বড় করে কান খাড়া করে শোনে। তারপর তাদের কাছ থেকে অভয় পেয়ে সে যখন থানার বাইরে বেরিয়ে আসে, চিন্তার কোনো ভাঁজই তার কপালে থাকে না। জীবনযাত্রার সঙ্গে মসৃণ হয়ে যায় সব কিছু। বাইরে থানার কম্পাউন্ডে একটা গাছের ছায়ায় এসে দাঁড়ালাম। একধারে পুরনো ভাঙাচোরা রিকশার সার, আরেকদিকে একটা ধুলো কাদা মাখা কোন মানহাতা আমলের মোটর গাড়ি দোমড়ানো মোচড়ানো অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে। ওধারে খোলা জায়গাটায় ভুঁড়িওয়ালা একজন হিন্দুস্তানি পৈতে বার করা খালি গায়ে মাটির উপর ঠুকে ঠুকে খাটিয়া থেকে ছাড় পোকা ধারছে। আর তারই সামনে দাঁড়িয়ে তারই এক দেশওয়ালি ভাই বাঁ হাতে খৈনি ডলতে ডলতে এক দৃষ্টে চেয়ে আছে সেদিকে। চেয়ে আমিও ছিলাম, তবে চেয়েই ছিলাম, মন ছিল অন্যদিকে। ভাবছিলাম গতকালের ঘটনাটা, হঠাৎ কেমন বোকা বনে যাওয়ার ব্যাপারটা। অথচ আমি জন্মেছি কলকাতায়, মানুষ হয়েছি কলকাতায়, এবং কোথাও না কলকাতার হালচালও আমার অজানা নয়। তবু হঠাৎ কোথা দিয়ে কি যে ঘটে গেল বুঝতেই পারলাম না। ঘড়ি খুইয়ে টাকা পয়সা খুঁজিয়ে যখন বাড়ি ফিরলাম, মনে হলো আমি যেন আর আমাতে নেই। গিয়েছিলাম বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন সারতে। কথায় কথায় ফিরতে রাত হয়ে গেল। রাস্তার মোড়ে এসে অনেকক্ষণ দাঁড়ালাম, কিন্তু বাস আসার কোনো লক্ষণ যখন দেখলাম না, ভাবলাম চৌমাথার মোড়ে যাই, কোনো না কোনো গাড়ি পাবো না। তখন রাত 11:30 প্রায়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পথে কোনো লোক চলাচল নেই বললেই চলে। হেঁটে গেলেও অনেকটা, তারপর বৃষ্টিতে ভেজতে হবে। তাই বাধ্য হয়ে একখানা রিক্সা করলাম, এবং সেই রিক্সায় যখন অন্ধকার রেল ব্রিজের তলা দিয়ে চলছে, হঠাৎ ঝোড়ো হাওয়ার মতো তিন দিক থেকে কালো, অন্ধকারের চেয়েও কালো তিনটি ছায়া বেরিয়ে এসে ঘিরে ধরল রিক্সাখানাকে। তাদের একজনের হাতে একখানা ছুরি, একজনের হাতে একটা লাঠি, বাকি জনের শূন্য হাত আমার ঘড়িওয়ালা কবজিটা ধরে। তুমি শব্দটি করেছ কি একদম খতম। ঘড়িটা চটপট খুলে ফেলো গুরু। পকেটে কি আছে বের করো তো চাঁদু। রিক্সাওয়ালা হতভম্ব মুখের দিকে তাকিয়ে তিনজনেরই আদেশ শিরোধার্য করে নিলাম, এবং গলা বাহুল্য নিঃস্ব পকেট আর রিক্ত কবজি নিয়ে কি বিমূঢ় আচ্ছন্নতার মধ্যে বাড়ি ফিরলাম তা অবর্ণনীয়। টাকা পয়সা আমার বিশেষ কিছু ছিল না, চিন্তাও করি না আমি তার জন্য, কিন্তু ঘড়িটা আমার বিয়ের যৌতুক এবং বেশ দামিও বটে। পরদিন অফিসে গিয়ে আমার এক রিপোর্টার বন্ধু নিখিলেশকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। শুনে নিখিলেশ বললে, থানায় একটা ডায়েরি করেছিস? থানায়
ডায়েরি কি লাভ বল, শুধু শুধু হয়রান হওয়া। না, তুই দেখছি এখন সেই ভালো মানুষ প্রফেসরই রয়ে গেছিস। শুধু শুধু হয়রান হতে যাবি কেন? তুই সংবাদপত্রের একজন রিপোর্টার, তুই তো জানিস রিপোর্টারদের পুলিশে কি চোখে দেখে। তোর মাল খোয়া গেছে জানলে পুলিশ নিশ্চয়ই চেষ্টা করবে উদ্ধার করতে। আর পুলিশ পারে না হেন কাজ আছে নাকি? কিন্তু আমাকে থামিয়ে দিয়ে নিখিলেশ ফের বলে উঠল, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি চেষ্টা করি। ডিডি স্ন্যাচিং এ আমার এক ইন্সপেক্টর বন্ধু আছে, অলোক সান্যাল। দেখি তাকে পাই কিনা। বাঁ হাতে ফোনের রিসিভারটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ডায়াল করতে শুরু করলো নিখিলেশ। একবার, দুবার, তিনবার, চারবারের বার অলোকে কানেকশনে পেয়ে কথা বলতে আরম্ভ করলো সে। গড়গড় করে ঘটনাটা বিবৃত করার পর ওপার থেকে অলোক সান্যাল কি বললেন জানি না, তবে মুখের কাছ থেকে রিসিভারটা সরিয়ে নিখিলেশ আমায় জিজ্ঞাসা করলেন, ছোড়াগুলোকে দেখলে তুই চিনতে পারবি? বললাম, সবাইকে পারবো না, তবে যে ছেলেটি আমার পকেট হাতড়ে টাকা পয়সাগুলো বের করেছিল তাকে বোধহয় চিনতে পারবো। কেননা অন্ধকার হলেও মুখটা তার খুবই চেনা চেনা মনে হয়েছিল আমার। রিসিভারটা আবার মুখের কাছে ধরলো নিখিলেশ, জানালো খবরটা। তারপর খানিক চুপ থেকে সেটা নামিয়ে রেখে বলল, তুই এক কাজ কর, ঘন্টা খানেকের মধ্যে তুই চলে যা একবার লোকাল থানায়। আগে একটা ডায়েরি করিয়ে দিবি, তারপর সোজা গিয়ে দেখা করবি ওসির সঙ্গে। 1 ঘন্টায় হলো না, হেস্টিংসের একটা রিপোর্টিং এর কাজ সেরে থানায় পৌঁছতে পৌঁছতে আমার প্রায় ঘন্টা 2 লেগে গেল। বাইরের ঘরে সাব ইন্সপেক্টরের কাছে ডায়েরি লিখবার জন্য প্রসঙ্গটা পাঠতেই তিনি বেশ সসম্ভ্রমে সঙ্গে বলে উঠলেন, ও আপনি সেই মিস্টার চ্যাটার্জি, বসুন বসুন। আচ্ছা, বসতে হবে না, আপনি একবারে সোজা ওই সামনের ঘরে বড়বাবুর কাছে চলে যান, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। বুঝলাম লালবাজার থেকে ইতিমধ্যে এখানে খবর পৌঁছে গেছে। মিস্টার ওসির আপ্যায়নে কোনো ত্রুটি পেলাম না। বেশ আন্তরিকতার সঙ্গে সমস্ত ঘটনাটা একবার আমার মুখ থেকে নিজের কানে শুনে নিলেন তিনি। তারপর সবেমাত্র কিছু বলতে যাবেন এমন সময় টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। প্রচন্ড বিরক্তির সঙ্গে রিসিভারটা কানে তুলে নিলেন তিনি। কথা বলেন কিছুক্ষণ, তারপর একসময় বেশ উত্তেজিত ভাবে দাঁড়িয়ে উঠে বললেন, আচ্ছা আমি এক্ষুনি আসছি। রিসিভারটা ঝনাত করে নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে ঈষৎ লজ্জিত গলায় বললেন, আপনি দয়া করে একটু বসুন স্যার, আমি এক্ষুনি ঘুরে আসছি, একটা জরুরি কেস আছে। দিনকাল যা হয়েছে, একটা বেলা যায় না যেদিন কোনো না কোনো গন্ডগোল। কথা শেষ না করে ভদ্রলোক চেয়ারের পাশ থেকে সরে এলেন এবং দরওয়াজাকে ইশারা করে কি বলে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। ব্যস্ত মানুষ ওসি তার সিট ছেড়ে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে স্বাভাবিক সৌজন্যে আমিও উঠে দাঁড়ালাম এবং তাকে অনুসরণ করে দৃষ্টিটা আমার ঘরের দরজার গোড়ায় পৌঁছতেই হঠাৎ যেন আটকে গেল সেই পরিচিত চেহারা। গায়ে নীল হাফ শার্ট, পরনে আধময়লা খাটো ধুতি, পায়ে টায়ারের চপ্পল, মাথায় ছোট করে ছাঁটা কাঁচা পাকা কোঁচকানো চুল, গালে 3-4 জমা দাড়ি, মুখে নিরীহ নিষ্ক্রিয় ভাব, কিন্তু চোখ জোড়ায় চারিদিকে নজর রাখা দৃষ্টি। শরীরটা ইদানিং প্রচন্ড রকম ভেঙে গেলেও চিনতে সতীশকে আমার এতটুকুও অসুবিধে হল না। একটা সময় ছিল যখন সতীশের সঙ্গে আমার প্রতিদিন দুবেলা দেখা হতো।
কিন্তু আজ বছর তিনেক হলো ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। না, কোনো ঝগড়া বা বাকবিতণ্ডা তার সঙ্গে আমার হয়নি। একজনের হয়ে সালিশি মানতে গিয়ে সতীশের ব্যবহারটা আমার কাছে এমনই অশোভন আর অশালীন ঠেকেছিল যে বাধ্য হয়ে আমি তার কাছ থেকে দূরে সরে এসেছি। ঘটনার দিন কয়েক পরপর কদিন সে আমার বাড়িতে হানা দিয়েছিল অবশ্য। জানি না নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে নাকি একজন বাধা খদ্দের হাতছাড়া হবার সম্ভাবনায়, কিন্তু আমি দেখা করিনি বা দেখা করার কোনো প্রয়োজন বোধ করিনি। সতীশের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের নয়, পরিচিতের। তার আদি পরিচয় সে খবরের কাগজের একজন হকার, আর আমি তার একজন নিয়মিত খদ্দের। দীর্ঘকাল আনাগোনায় যা হয়, অর্থাৎ ভদ্র সম্পর্ক, ঠিক তাই ঘটেছিল, তার বেশি কিছু নয়। শুনেছি 46-এর দাঙ্গার পর সে যখন একেবারে নিঃস্ব অবস্থায় কলকাতায় চলে আসে, তখন নাকি খুবই দুরবস্থার মধ্যে দিন কেটেছে তার। তারপর একদিন সামান্য কিছু টাকা সংগ্রহ করে সে শুরু করে দেয় খবর কাগজ বেচার ব্যবসা, এবং তাই থেকেই একদিন অকুল পাথার থেকে সে তার বুড়ো বাবা মা আর ছোট ছোট দুটো ভাইকে ডাঙায় এনে তোলে। তবে আমার সঙ্গে যখন আলাপ হলো, তখন তার বাবা মা দুজনেই স্বর্গে গেছেন। ছোট ছোট ভাই দুটো বড় হয়ে আলাদা হয়ে গেছে। সতীশ তখন বিবাহিত এবং দুটি সন্তানের জনক এবং একটি রমরমা বইয়ের দোকানের মালিক। সতীশের দোকানটা একেবারে চৌমাথার মোড়ে, বাজারের কোনায়, ট্রাম এবং বাস স্টপের ধারে। থলে হাতে সকাল সন্ধ্যে অসংখ্য মানুষের যাতায়াত, অফিস টাইমের অপেক্ষমান যাত্রীদের ভিড়, এবং সেই কারণেই দোকানটা চলে ভালো। অবশ্য দোকান ঠিক বলা চলে না একে। পাশাপাশি দুটো স্টেশনারি আর জুতোর দোকানের মাঝে হাত দেড়েক চওড়া একটা ছোট্ট ফাঁক, যে ফাঁকটা জুতোর দোকানের মালিক প্রসন্ন মণ্ডল একসময় নিতান্ত অভাবগ্রস্ত হয়ে পড়ায় তার শোকেস তুলে দিয়ে ভাড়া দিয়ে দিয়েছিল সতীশকে। সতীশ তখন খবরের কাগজ বেচত ফুটপাতে বসে। শীর্ণকায়, পরিশ্রমী এবং মিষ্টভাষী সতীশের আকুতিতে সাড়া না দিয়ে পারেনি প্রসন্ন। বুড়ো বাবা মা আর ছোট ছোট দুটো ভাইকে নিয়ে ফরিদপুর থেকে সবে আসা সতীশকে ভীষণ ভালো লেগে গেল প্রসন্ন, এবং সেই ভালো লাগার নিদর্শন হিসেবে নামমাত্র ভাড়ায় সে ওই শোকেসটি ছেড়ে দিল তাকে। এসব ইতিবৃত্ত পরে সতীশেরই মুখে আমার শোনা। সামান্য অদল বদল করে নিজের স্বল্প সঞ্চয় ভেঙে কয়েকদিনের মধ্যেই সতীশ একটা দোকান লাগিয়ে দিল সেখানে। দোকান না বলে সেটাকে স্টল বলাই বোধহয় শ্রেয়। বইয়ের স্টল। বই বলতেও নামি দামি লেখকের কিছু নয়, বটতলার বেশি কমিশনের কিছু উপহারের বই, খান কয়েক চলতি মাসিক সাপ্তাহিক, আর সস্তা দামের ছেলেদের ডিটেকটিভ সিরিজ। ছোট্ট একটা জলচৌকি আর একটা টুলও করিয়ে নিল সতীশ। জলচৌকির উপর খবরের কাগজ সাজিয়ে টুলে বসে সকালে খবরের কাগজ বেচে সতীশ আর সন্ধ্যের সময় মাসিক আর সাপ্তাহিক পত্রিকা বিছিয়ে খদ্দেরের প্রত্যাশায় এদিক ওদিক যায়। খদ্দের অবশ্য আসে না যে তা নয়, টুকটাক লেগেই আছে। একই বাজারের ধার, চৌমাথার মোড়, তারপর ঘিঞ্জি গেরস্ত পাড়া, ডাইনির পায়ে এদিকে ওদিকে মাইল দেড়েকের মধ্যে দ্বিতীয় আর কোনো দোকান নেই। সেদিক থেকে সতীশ খুবই ভাগ্যবান, এবং ভাগ্যই তাকে বুদ্ধি দান করে যেন দোকানটা খুলিয়ে দিয়েছে। আমি তখন সতীশের দোকানে একজন নিয়মিত খদ্দের।
সকালে বাজার যাবার সময় একখানা করে খবরের কাগজ কিনি, ৫-১০ টাকার নোটের বদলে হিসেব করে খুচরো পয়সা দিই এবং অযথা অন্যান্য কোনো পত্রপত্রিকা ঘাটাঘাটি করি না। সম্ভবত সেই কারণেই সতীশ আমাকে একটু অন্য চোখে দেখে। ফলে অনেক সময় দূর থেকে আমাকে দেখলেই ভাঁজ করা কাগজখানা তাড়াতাড়ি আরেক ভাঁজ করে হাসি মুখে এগিয়ে ধরে আমার দিকে। আমিও কাগজখানা চোখের সামনে মেলে ধরে অপর খদ্দেরের বিরক্তির কারণ না হয়ে স্রেফ খুচরো পয়সাগুলো তার হাতে তুলে দিয়ে চলে আসি সেখান থেকে। এমনি প্রতিদিন, মাস এবং বছর। দুপুরবেলা দোকানটা বন্ধ রাখে সতীশ, ঘন্টা তিনেকের জন্য। স্নান খাওয়া আছে, একটু বিশ্রাম আছে, তারপর আবার সাইকেল নিয়ে বেরিয়ে মালপত্র কিনে আনাও আছে। শুক্র শনিবার দোকান খুলতে আরো একটু দেরি হয়, কেননা সেদিন ধর্মতলা যেতে হয়। সাপ্তাহিক পত্রিকাগুলো বেরোবার দিন। অনেক সময় শরীর বয় না, তবু করতে হয়, কারণ কর্মচারী রাখার সামর্থ্য সতীশের নেই। অথচ ছেলে দুটো খুব ছোট। সন্ধ্যের দিকে মাঝে মাঝে ছুটি ছাটার দিন আমাকে দেখলে ডাকে সতীশ। ইচ্ছে আমি দুদণ্ড দাঁড়াই আর ও দুটো মনের কথা বলে। তা আমি ওকে নিরাশ করি না কখনো। খদ্দের সামলাতে সামলাতে থেমে থেমে অনেক সুখ দুঃখের কথা বলে সতীশ। ঘুম থেকে উঠে সেই কোন ভোর 4টে কাগজ আনতে দৌড়তে হয় শিয়ালদা সেন্টারে। সকালের জল খাবার খাওয়া হয় না। দোকান থেকে সামান্য কিছু মিষ্টি কিনে এক গ্লাস জল খেয়ে কাগজ বেচতে বসে। বেলা 10টা নাগাদ রুটি গুড় পাঠায় ওর বউ ছোট ছেলেটাকে দিয়ে। বড় ছেলেটার জন্য একজন মাস্টার রেখেছে 20 টাকা দিয়ে, দুবেলা পড়িয়ে যায়। জিজ্ঞাসা করলাম, তোমার বড় ছেলে কোন ক্লাসে পড়ে সতীশ? পড়ে? দাঁড়া বলছি। পয়সা গুনতে গুনতে একটু থামলো সতীশ, তারপর আমতা আমতা করে বলল, বোধহয় ক্লাস 3-তে। না না, 2-এ। ঠিক বলতে পারবো না বাবু, আমার গিন্নি সব করে কি না বোঝেন তো। এখনকার দিনে টাকা পয়সা ছাড়া ছেলে মানুষ করা যায় না। তাই তো আমি রয়েছি রোজগারের ধান্দায়, আর আমার গিন্নি রয়েছে ছেলেদের পেছনে। হঠাৎ উঠে দাঁড়ায় সতীশ, বলে, একটু দাঁড়ান বাবু, সাইকেলটা নিয়ে আসি। চলে যায় সতীশ। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পার হয়ে যায়। সতীশের দেখা নেই। আমি দাঁড়িয়ে থাকি ঠায়। এক একটা ম্যাগাজিন তুলে নিয়ে নাড়াচাড়া করি। খদ্দের এলে দাঁড় করিয়ে রাখি। মাঝে মাঝে বিরক্ত যে হই না এমন নয়, কিন্তু যখনই ভাবি বেচারা একা লোক, দোকান ফেলে যেতে পারে না, তখন আর বিরক্তি থাকে না। তাছাড়া এই ফাঁকে আমারও তো কিছু বই নাড়াচাড়া করা হয়ে যায়। খানিক বাদে যখন সাইকেল নিয়ে ফেরে সতীশ, দেখি হ্যান্ডেলে ঝোলানো একটা ব্যাগে কিছু আনাজ। বুঝি শুধু সাইকেল আনা নয়, আমাকে দোকান পাহারায় রেখে সতীশ একেবারে বাজার সেরে ফেলেছে। সাইকেলে চাবি দিয়ে গাড়ি বারান্দার থামে ঠেসান দিয়ে রেখে সতীশ আবার তুলে এসে বসে। দাঁড়ানো খদ্দেরদের চাহিদা মিটিয়ে ফের শুরু করে তার কথা। সকালের চেয়ে রাত্রে বাজার সস্তা, একটু দেখে সেকে কিনলে ভালো জিনিস কম দামে পাওয়া যায়। বাজার যা পড়েছে, এই দোকান থেকে সংসার চালানো দায়। নেহাত খবরের কাগজ বিক্রি করি, তাই চলে যায় কোন রকমে। এমনি কত কথা। ইদানিং যে কাগজই বেরোক না কেন, হাতে তুলে দিয়ে বলে, দেখুন না কেমন করেছে, বিক্রি হবে। আমি এই ব্যবসার কিছু বুঝি না,
তবু ছবি ভেতরে ছাপা সূচিপত্র দেখে মন্তব্য করি, দেখে শুনে তো মনে হচ্ছে চলবে, আজই বেরোলো। একটু চুপ করে থেকে ঈষৎ চাপা গলায় সতীশ বলে, এটা এখনো বাজারে বেরোয়নি, কাল পরশু বেরোবে। তবে তুমি পেলে কোথা থেকে? আমি ঠিক পাই আগে আগে। মুখে রহস্যময় হাসি ছড়িয়ে আগের মতোই চাপা গলায় ফিস ফিস করে বলে সতীশ, টানা মাল। টানা মাল আসে কোত্থেকে? নানান জায়গা থেকে। দপ্তরি বাড়ির ছোঁড়ারা দেয়, অফিসের কর্মচারীরা দেয়, এমনকি রেলের পোস্ট অফিসের বাবুরা পর্যন্ত বাইরের প্যাকেট খুলে মাল পাচার করে। তার কথা শেষ হবার আগে আমি আবার বলে উঠি, কত দিয়ে কেন? টাকার বই 4-6 আনায়। আবার একটু থামলো সতীশ, মুখে সেই বিজেতার হাসি। কি বলেন, লোকসান হবে? মনে মনে এই অন্যায়টাকে সমর্থন করতে পারি না মোটেই। তবু কি জানি কেন মুখ দিয়ে বেরিয়ে আসে, লোকসান হবে কেন? ভালোই তো। আমার কথা শুনল কিনা জানি না, সতীশ বলেই চলল, যত বড় কোম্পানি হোক, সব ঘর থেকেই মাল বেরিয়ে আসে। তাছাড়া না রাখলে আমাদের উপায় নেই। খদ্দেরকে বেরোয়নি বললে চোখ কপালে তুলে বলে, সে কি বউ বাজারের মোড়ে বেরিয়ে গেছে দেখলাম। যুক্তি চোরেরও থাকে, সাধুরও থাকে। সুতরাং হাসি মুখে চুপ করে যাওয়া ছাড়া উপায় কি? দিন কাটতে থাকে। দোকানের হালকা তাকগুলো সতীশ ভরিয়ে ফেলে। নানান ধরনের বই সে আনতে শুরু করল। রাশিফল, লগ্নফল, পাঁচালী, ব্রতকথা, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, বাড়ি ভাড়া আদায়ের রসিদ, দুর্গাপুজো, কালী পুজোর বিল বই, এমনকি ক্যালকাটা, হায়দ্রাবাদ, পুনার রেস গাইড ও রেজাল্ট পর্যন্ত। দিল্লি এবং বোম্বাইয়ে বহুরঙা কভারের হিন্দি এবং ইংরেজি ম্যাগাজিন, মনোহারিণী ছবি সমেত ক্রাইম থ্রিলার কাঠের ক্লিপে আর ইটের গ্যালারিতে যেভাবে হঠাৎ উঠা বসা শুরু করলো দিনের পর দিন, বোঝা যায় সতীশের বুক স্টল আকারে যত ছোটই হোক, এখন আর স্টল নয়, স্টোরের পর্যায়ে উঠে গেছে। একদিন বললাম সতীশকে, জায়গাটা তো এইটুকু, এদিকে বইয়ের সংখ্যা যে পরিমাণে বাড়ছে, এরপর তো আর রাখার জায়গা পাবে না। একটু হেসে সতীশ বলল, জায়গা তো এখনই পাই না, বাড়িতে একখানা ঘর তো বইয়ে ঠাসা। বই থাকলে ইঁদুরের উৎপাত বাড়ে বলে গিন্নি তো প্রায় রাগারাগি করে। আজকাল বেশিরভাগ দিনই দোকানের সামনে দাঁড়ানো যায় না। আধখানা ফুটপাত জুড়ে বই, মাঝে হাত ধুয়ে জায়গা ছেড়ে সামনে সারি সারি ফলের টুকরি, চুপড়িতে সাজানো মন্দিরের চূড়োর মতো হরেক রকমের ফল। মাঝে ওই যাতায়াতের পথটুকুতে লোক চলাচল আছে, মুখোমুখি দুই দোকানদারদের খদ্দের আছে। কোন সময় ফলওয়ালার সঙ্গে দর নিয়ে খদ্দেরদের কথা কাটাকাটি চলছে, কোন সময় সতীশকেও দেখি এক একজন খদ্দেরের সঙ্গে বচসা করতে। অযথা কাউকে বই ঘাটাঘাটি করতে দিতে সতীশ নারাজ। সাজানো প্রচ্ছদে রঙিন অর্ধনগ্নিকার দিকে দৃষ্টি পড়ল। পলকের জন্য হলেও পথিক বোধহয় পথ হারিয়ে ফেলে। ফলে দাঁড়ানো দূরের কথা, যাতায়াত করাই এক সমস্যা হয়ে দাঁড়ায় সময়ে সময়ে। তবু ওরই ফাঁকে দেখি এক একজন খদ্দের কত ভদ্র, আসে, বই নেয়, দাম দেয়, চলে যায়। অনেক সময় চেনা খদ্দেরদের বই খবরের কাগজের প্যাকেটে করে রেখে দেয় সতীশ।
খদ্দের এলেই দিয়ে দেয়। একদিন এমনি একটি খদ্দের এসে সতীশকে একখানা 10 টাকার নোট দিয়ে চেঞ্জ ফেরত নিল না দেখে অবাক হয়ে তাকাতেই সতীশ বোধহয় বুঝে ফেলল আমার প্রশ্নটা। বলল, কি হলো, অবাক হচ্ছেন কেন? বললাম, বইখানার দাম কত? 10 টাকা। অত চটি বই 10 টাকা দাম? কি বই ওখানা? চুপ করে রইল সতীশ, কোনো কথা বলল না। এই সময় ট্রাফিক পুলিশের বোধহয় ডিউটি বদল হলো। ফুটপাতের কোনায় দুপুরের ডিউটির পুলিশটিকে দেখে সতীশ তাড়াতাড়ি গ্যালারি থেকে একখানা হিন্দি মাসিক তুলে নিয়ে এগিয়ে ধরল তার দিকে। পুলিশটি চলে গেলে মুখখানা একটু বেজার করে বলল, তা মাসে প্রায় 15-20 টাকা বই গচ্চা দিতে হয়, এছাড়া থানে চড়ানো তো আছেই। থানে চড়ানো? অবাক হয়ে বললাম, সেটা আবার কি? সতীশ অনুকম্পার হাসি হেসে বলল, সে কি, কলকাতায় থাকে, 5 জনের সঙ্গে মেলামেশা করেন, আর থানে চড়ানো বোঝেন না? পুজো পুজো, লালবাড়ির পুজো। পরক্ষণে প্রসঙ্গ পরিবর্তন করে সতীশ আমার আগের প্রশ্নের জবাবে বলল, কি জিজ্ঞেস করছিলেন জানো? অতটুকু বই 10 টাকা? তা তো হবেই, ওগুলো যে নোংরা 6 বই। কমিশন কত জানেন? 60%। সতীশ তাহলে নোংরা নিষিদ্ধ বইও বেচে? আর বেচে বলেই লালবাড়িকে হাতে রাখার জন্য মাসিক বরাদ্দ করে রেখেছে? বললাম, কেনে কি সব ছেলে ছোকরার দলই? শুধু ছেলে ছোকরার দল কেন, বুড়োরাও কেনে। বিকৃত রুচির বুড়োরা কি করে তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু ছেলে ছোকরাদের এই বিকৃত পথে পা বাড়ানোর পথ প্রশস্ত করাটাকে আমি একটা জঘন্যতম অপরাধ বলেই মনে করি। আর যারা এই বই ছাপে তাদের চেয়ে এই বই যারা বেচে সেই সতীশের দলকেই আমি মনে মনে দোষী সাব্যস্ত করি বেশি। 2 পয়সার জন্য এরা নিজেরাও জানে না সমাজের কি ক্ষতি এরা করে চলেছে। আমার মনের ভাব মুখে পড়েছিল কিনা জানি না, সতীশ বলে উঠল, কি ভাবছেন? ভাববার কিছু নেই, পয়সা রোজগার করতে হলে এই ধরনের কাজ একটু আধটু করতেই হয় বাবু। সেই জন্যই তো ছেলেদের কাউকে দোকানের থেকে খেতে দিই না। আপনি শিক্ষিত মানুষ, আপনি তো বোঝেন, লেখাপড়ার বয়সে শুধু লেখাপড়া নিয়েই থাকতে হয়। তাই তো ছেলে দুটোকে আমি এসব থেকে যতটা পারি আলাদা রাখি। সময় মতো তাদের বই কিনে দিই, স্কুলের মাইনে দিই, মাস্টারের ব্যবস্থা করে দিই। তোমার ছেলেরা লেখাপড়ায় কেমন সতীশ? ফস করে আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে এলো, ভালো বাবু, খুব ভালো। ছোটটা গত বছরে 2 বিষয় ফেল করেছিল বটে, তবে অন্য বিষয় ভালো নম্বর ছিল বলে ওর মা একবার বলতে না বলতে মাস্টারেরা ক্লাসে তুলে দিয়েছে। একখানা বই নিয়ে খুচরো পয়সা রাখার টিনের কৌটোটা আড়াল করে ময়লা ছোপ ধরা অ্যালুমিনিয়ামের তোবড়ানো গ্লাসটা টুলের পেছন থেকে বার করে সতীশ বলল, একটু দাঁড়ান বাবু, জল খেয়ে আসি। রাস্তা পার হয়ে ও ফুটপাতে একটা মিষ্টির দোকানে গিয়ে ঢুকলো সতীশ। খানিক পরে হাতে 1 গ্লাস জল নিয়ে দাঁতের ফাঁকে জিভ ঠোকরাতে ঠোকরাতে ফিরে এলো সে। আর চোখে একবার পয়সার কৌটোটার দিকে তাকিয়ে নিয়ে বলল,
এর তলা যে এরকম হারামি লোক আর নেই, সারা চশঙ্খ। বুঝতে না পেরে আমি মুখ তুলতেই ফের বলল, বলছি এই মিষ্টির দোকানের মালিকের কথা, খদ্দেরদের মানুষ বলে জ্ঞান হয় না। তা যাও কেন ওর দোকানে? যা, কিছু সুযোগ সুবিধা আছে বলে। সতীশের মুখে আবার সেই রহস্যময় হাসি। সুযোগ সুবিধা যে কি সেটা অবশ্য ভেঙে বলল না সতীশ, তবে বুঝতে আমার বিশেষ অসুবিধে হয়নি। যখন বাড়ি ফেরার মুখে দেখলাম ওই দোকানে একটি কর্মচারী সতীশের সামনে এসে চুপি চুপি দাঁড়াতেই একটা আধুলি তুলে দিল তার হাতে, এবং দিল হাতটা একটু নিচু করে। এদিক ওদিক একবার তাকিয়ে লোকটিও একটু ঝুঁকে পড়ে আধুলিকে হাতে নিয়ে সুট করে যেন হাওয়ায় মিশে গেল। দুপুর ছাড়া সতীশ বড় একটা দোকান বন্ধ রাখে না, কিন্তু পরপর হঠাৎ দুদিন দোকানটা বন্ধ দেখে কেমন অবাক লাগলো। সকালের দিকে একজন হিন্দুস্তানি বন্ধ দোকানের সামনে কাগজ বেচে। খদ্দের টিকিয়ে রাখার জন্য সেটা সতীশেরই ব্যবস্থা কিনা কে জানে। তৃতীয় দিন সন্ধ্যের দিকে দোকানের আলো জ্বলতে দেখে এগিয়ে গিয়ে দেখি দোকানের পাটগুলো খুলে ঘরমাক্ত শরীরে সতীশ টুলের উপর বসে বই বাছাই করছে। বললাম, কি ব্যাপার, বিয়ে খেতে গেছিলেন নাকি দুদিন? সতীশ একবার তাকালো আমার মুখের দিকে, তারপর কোলের বইগুলো জল চৌকিতে নামিয়ে রেখে দাঁড়িয়ে উঠে বলল, আর বলেন কেন, ভীষণ ঝামেলায় পড়ে গেছিলাম, কোর্টে যেতে হয়েছিল। দোকান সাজানোর দিকে বিশেষ আগ্রহ দেখলাম না সতীশের। নিজের থেকেই বলে চলল, 13-14 বছর আগে ডানকুনিতে কাঁটা সাতেকের মতো একটা ছোট্ট বাগান আর খানদের ঘর কিনেছিলাম। সম্পত্তিটা একজন বিধবা মেয়ের বিয়ে দেওয়ার সময় বেঁচেছিল, তা সস্তায় পেয়ে গেল, আমিও কিনে নিলুম। বেশ তো, তার জন্য এতকাল পরে কোর্টে ছুটতে হলো কেন? কোর্টে ছুটতে হলো কি, বুড়ি এক ছেলে তখন জামশেদপুরে কাজ করত। সে তখন জানতেও পারেনি যে তার মা সম্পত্তিটা বেচে দিচ্ছে। এখন সে দাবি করছে। সম্পত্তিটা কার নামে ছিল? নামে বুড়ির ছিল, কিন্তু ছেলের কথা হচ্ছে যে আমি নাকি অশিক্ষিত মেয়ে ছেলে পেয়ে তার মাকে ঠকিয়ে নিয়েছি। তাছাড়া তার নাকি একটা মতামত নেওয়া উচিত ছিল। কিনেছিলেন কত টাকা? দুখানা পাকা ঘর, বাগান সঙ্গে 550 টাকা। দামে অবশ্য সস্তা, কিন্তু প্রয়োজনে কে টাকা দেয় বলুন? মেয়ের বিয়ে দিতে পারছে না, আমি কোথায় বিপদের দিনে। তা কি হলো শেষ পর্যন্ত? আইনত সময় পার হয়ে গেছে, তবু উকিলের পরামর্শ মতো ছেলেটার হাতে 100 টাকা বুঝে দিয়ে কোর্টে গিয়ে একটা পাকা বন্দোবস্ত করে এলুম। 100 টাকায় রাজি হলো? নেশাখোর মানুষ, হতেই হবে। তাছাড়া ফালতু পাওয়া তো। কাগজে কলমে অবশ্য 1000 টাকা লেখা হয়েছে। সতীশ দোকান সাজাতে শুরু করলো। টুলটা সরিয়ে ইটের গ্যালারিতে সাজাতে সাজাতে বলল, কেন, আমার এখানকার জায়গাটা যেখানে আমি এখন থাকি সেটাও তো পেয়ে গেছিলুম খুব দামে। 2 কাঠা জমির উপর পাকা দেয়াল, টালি ছাওয়া 4খানা ঘর, ঘরের কোলে রোয়া, কল পায়খানা সব শুধু 4000 টাকায়।
বাপ মরে গেল, সব বেচে দিয়ে 12 বছরের ছেলেকে নিয়ে মা দেশে চলে গেল। কলকাতা 11 ঘন্টার জায়গা, চালানো দায়, তাই চলে গেল দেশ পাড়াগায়। সেই ছেলে এখন ডাক্তার হয়েছে, বেহালায় জমি কিনে বাড়ি করেছে। কই সে তো আসছে না। হাজার হোক, শিক্ষা দীক্ষার একটা গুণ আছে তো। একটু থেমে গলার সুর বদলে সতীশ বলল, সেই জন্যই তো ছেলেদের জন্য এত ভাবি বাবু। আমার ছেলেবেলাটা যে কি কষ্টে কেটেছে তা আমি জানি, আর ভগবানই জানেন। ছেলেদের যাতে সেই কষ্ট ভোগ করতে না হয়, তারা যাতে দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারে, তার জন্যই তো দিন রাত এই মুখে রক্ত তুলে খাটা। পকেটটায় একটি খতের এসে পড়া সতীশ বলল তাকে নিয়ে, আমি সেই ফাঁকে পর দেখা হবে বলে চলে এলাম। সতীশ শুধু একজন ছোট দোকানদার নয়, ছোটখাটো জমিদারও বটে। কলকাতায় বাড়ি, ডানকুনিতে ঘর সমেত বাগান, সোনার পুকুরেও একটা পুকুর আর কিছু ধান জমি তো এই সেদিনই আমার দেখতাই কিনল। রুগ্ন স্বামীর চিকিৎসার জন্য জলের তলে বেচতে বাধ্য হলো একটি বউ। না, সতীশকে খুবই পরিকর্মা বলতে হবে। অথচ সতীশকে দেখলে তা বোঝার উপায় নেই। পরনে সেই নীল হাফ শার্ট, মোটা ধুতি আর টায়ারের চপ্পল। সস্তায় হবে বলে বাজার করে বেলায় কিংবা রাত্রে সবজিগুলো শুকনো আর মাছগুলো পচা না হলেও তাজা নয়। ছেলে দুটো এখন কোথায় পড়ে জানি না। আগে তো পড়তো কর্পোরেশনের অবৈতনিক স্কুলে। একদিন ছুটির এক দুপুরে সতীশ আমার বাড়ি গিয়ে হাজির। আমি লেখাপড়ার লাইনের লোক বলে সে একজন ভালো মাস্টারের খোঁজ দিতে বলল আমাকে। টাকার জন্য কোনো চিন্তা নেই, যা লাগে খরচ করতে সে রাজি। দিন কয়েক পরে সেই মাস্টারের সন্ধান দিতে গিয়ে সতীশের দোকানের সামনে একটা গোল ভিড় আর কিছু লোকের হইচই চেঁচামেচি শুনতে পেলাম। দেখি এক বুড়ো ভদ্রলোকের সঙ্গে সমানে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করে চলেছে সতীশ। একটুক্ষণ শুনলাম এবং তাতে এইটুকু বুঝলাম ভদ্রলোক সকালে একখানা 2 টাকার নোট দিয়েছিলেন কাগজ কেনার সময়। সতীশ নাকি তাকে খুচরোটাই ফেরত দিয়েছিল, টাকাটা দেয়নি। ভদ্রলোক অন্য মনুষ্য ছিলেন বলে খেয়াল করেন তখন সেটা। আর সতীশ বলছে, বুড়ো যদি খেয়াল না থাকে তার জন্য কি সেটাই? এটা নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক। দেখে শুনে বুড়ো ভদ্রলোক মিথ্যে বলছেন বলে মনে হলো না। এদিকে সতীশও আমার চেনা। যতদূর জানি টাকা পয়সার ব্যাপারে সে বোধহয় নিজের ছায়াকেও বিশ্বাস করে না। তাছাড়া ব্যবসায়িক নীতি তার বেশিরভাগ সময়ই সততার ধার ঘেঁষে যায় না। এর আগে একবার একটি ছেলে, খুবই বাচ্চা, একটি পত্রিকা সংস্থা থেকে জমা দেওয়া পত্রিকার হিসেব চাইতে এসেছিল। বিভিন্ন দোকান থেকে ফেরত বইয়ের একটি গাড়ি ছিল তার সঙ্গে। গাড়িটা সতীশের কাছে নামিয়ে রেখে সে গিয়েছিল জল খেতে। ফিরে এসে দেখে গাড়ির দড়িটা আলগা। জিজ্ঞেস করতেই সতীশ যেন ঝাঁঝিয়ে উঠল, বলল, তোর গাড়ি আলগা কি আর আমি তা কি জানি? এই নে আমার ফেরত বই, এই মাসে একখানা বিক্রি হয়নি। সতীশ তার কাউন্টার থেকে ফেরত বইগুলো দিতেই ছেলেটি বলল, এই বইগুলো তো আমারই গাড়িতে ছিল, দেখো না, এতে অবিনাশের দোকানের রবারটায় মারা।
আমি তো এখন অবিনাশের দোকান থেকে আসছি। গাড়িটা খুলে বইগুলো গুনে দেখলো ছেলেটি। পুরো 10খানা বই কম, যেগুলো ছেলেটি বলছে তার গাড়ি থেকে বের করে নেওয়া হয়েছে। সন্ধ্যের সময় সতীশ নিজে থেকেই সেই প্রসঙ্গ টেনে আবার বললে, লাইনে ঘেন্না ধরে গেল বাবু, লাইনে ঘেন্না ধরে গেল। এমন ব্যবসা আবার মানুষ করে? আমি শুধু একবার জিজ্ঞাসা করলাম, শেষ পর্যন্ত কি হলো? কি হবে আবার? চলে যান। বাচ্চা ছেলে হলে কি হবে? এরা অনেক রকম কায়দা জানে। আপনি না থাকলে আজ একটি চড়ে মুন্ডু ঘুরিয়ে দিতাম। সেবারও আমি প্রথম থেকে ছিলাম না, এবারও নয়। তবু পুরো ভদ্রলোককে দেখে সজ্জন মনে হলো বলে দাঁড় হয়ে বললাম, খেয়াল করেন ঠিকই, কিন্তু তাই বলে যে উনি মিথ্যে কথা বলছেন এটা তুমি ভাবছো কেন? সতীশ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি ভাবলো? তারপর গজগজ করতে করতে মুখ রাজার করে চটের তলা থেকে একটা টাকা বার করে বুড়ো ভদ্রলোকের হাতের দিকে এগিয়ে ধরে আমাকে বলল, নিন, ভালো করে দেখে নিতে বলুন। ঘৃণা না, সতীশের প্রতি কেমন একটা অনুকম্পা জাগলো সেদিন আমার মনে। মাস্টারের সন্ধান দেওয়া তো দূরের কথা, সতীশের দোকান বানানো পর্যন্ত বন্ধ করে দিলাম তারপর থেকে। বাবু, ডাক শুনে পেছন ফিরতেই দেখি সতীশ। কনস্টেবলের সঙ্গে কথাবার্তা সেরে কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। হঠাৎ ডাক শুনে চমকে উঠলাম। পলকের জন্য এধার ওধার একবার নজরটা বুলিয়ে নিয়ে জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকাতেই বলে উঠল, আপনাকে আমি কি দেখিনি বাবু? বাইরে ছিলেন নাকি কোথাও? বললাম, না, অন্য কাজে ব্যস্ত। বাইরের আলোয় সতীশকে আরেকবার আপাতমস্ত দেখে নিলাম। কিন্তু তোমার চেহারা এই হাল হয়েছে কেন সতীশ? অসুখ বিসুখ কিছু? আমার মুখের কথা কেড়ে নিয়ে সতীশ বলল, না, কোনো অসুখ বিসুখ হয়নি বাবু। মনে বড় অশান্তি চলছে, সংসারে থাকতে আর ভালো লাগে না। কিন্তু প্রসঙ্গ পরিবর্তন করে সতীশ আবার সেই আগের কথাতেই ফিরে এলো। কিন্তু আপনি এখানে কেন বাবু? বড়বাবুর সঙ্গে আপনার জানা না বুঝি? সিগারেট ধরাতে ধরাতে একটু বিরক্ত হয়ে বললাম, তো আজই প্রথম আলাপ হলো। সতীশের চোখে মুখে কৌতূহল। তবে কি জানি কেন এই তবে রুক্ষ জবাবটা গলা দিয়ে বেরিয়েও কেমন যেন ঠোঁটে এসে আটকে গেল আমার। সতীশের আজকের শীর্ণ শুকনো মুখখানায় এর জন্য অবশ্য দায়ী কিনা জানি না, তবে আমার মনে সমস্ত দৃঢ়তার চির ছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অনেকক্ষণ হলো সতীশের দোকান ছেড়েছি। এর মধ্যে একটা দিনও তার সঙ্গে আমার দেখা হয়নি, কথাবার্তা হয়নি। আজ এখানে এই যে দেখা, হয়তো এমনও হতে পারে যে এই শেষ। মনে হলো কি লাভ ওকে তাচ্ছিল্য করে, ওর মনে দুঃখ দিয়ে। তাই নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে গতকালের সমস্ত ঘটনাটা ওকে খুলে বললাম। শুনে চমকে উঠল সতীশ। অবাক চোখে আমার দিকে চেয়ে বলে উঠল, সে কি শহরের লোক হয়ে আপনার মতো লেখাপড়া জানা মানুষ এই ভুল করলো? অত রাত্রে ওই সব অঞ্চলে কেউ আসে? আপনি কি জানেন না রেল ব্রিজের তলাটা কি সাংঘাতিক জায়গা হয়ে দাঁড়িয়েছে আজকাল? একটু চুপ থেকে সহযোগী সুরে সতীশ বলল, দেশে আর আইন বলতে কিছু নেই বাবু। আইন বলতে
কিচ্ছু নেই। দলবাজির পাল্লায় পড়ে দেশটা একেবারে রসাতলে চলে গেছে। ছেলেছোকরার দরজা হয়ে উঠেছে সবসময় যেন চড়া মেজাজ, আর কেবলই মুখের রাগ, দাও দাও, 100 টাকা দামের জামা দাও, 150 টাকা দামের প্যান্ট দাও, বন্ধু বান্ধব নিয়ে হোটেল বাজি করবো টাকা দাও, তোমার থাক আর নাই থাক তুমি দাও, যেখান থেকে পারো দাও। আবার সুর বদলে গেল সত্যি। তা বাবু, যে ছোঁড়াগুলো আপনাকে ধরেছিল তাদের সব বয়স কিরকম? বড়জোর 18-19। অবশ্য অন্ধকারে গলার স্বর শুনে তো তাই মনে হলো। একটু অন্যমনস্ক হয়ে গেল সতীশ। খানিক পরে বলল, এই আবার আমার ছেলে দুটোর যে কি গতি হবে তাই ভাবি। আমাকে একজন ভালো মাস্টার দেখে দিতে পারেন বাবু? কেন, মাস্টার নেই কোনো? আছে, কিন্তু রোজ কামাই রোজ কামাই। আর জানেনই তো এখন লেখাপড়ার কি হাল দাঁড়িয়েছে। এক গাদা বই, স্কুলে পড়াশোনা হয় না, তারপর যদি বাড়িতেও কেউ ভালোভাবে দেখার না থাকে তাহলে আর ছেলেদের পড়াশোনা হয় কেমন করে? আপনি শিক্ষিত লোক, অনেকের সঙ্গে আলাপ পরিচয় আছে, তাই আপনাকে বলছি। আপনি তো জানেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, দিন রাত কারবার নিয়ে পড়ে থাকতে হয় আমাকে। সতীশকে থেমে যেতে হলো। যে কনস্টেবলটির সঙ্গে সে কথা বলছিল কিছুক্ষণ আগে, এই সময় ভেতর থেকে বেরিয়ে এসে সে সতীশকে ডেকে নিয়ে গেল। সতীশকে আমি মনে মনে পছন্দ করি না, এটা ঠিক, কিন্তু ওর জন্যে আমার মনে কোথায় যেন একটু কি দুর্বলতা রয়েছে। এই কারণে যে টাকা রোজগারের ক্ষেত্রে সে যে পথে অনুসরণ করুক না কেন, ছেলে মানুষের ক্ষেত্রে সে কিন্তু খুব সজাগ। একসময় শিক্ষকতার লাইনে ছিলাম বলেই বোধ হয় আজ কোনো অভিভাবক তার সন্তানের ভবিষ্যতের জন্য ভাবিত হতে দেখলে খুশি হই মনে মনে। সতীশের সঙ্গে গল্প করতে করতে ইতিমধ্যে ঘন্টা দেড়েক সময় পার হয়ে গেছে। সিগারেট ধরাবার জন্য পকেটে হাত গলাতে খেয়াল হলো সেই সিগারেটটা বার করে খালি প্যাকেটটা অনেক আগেই ফেলে দিয়েছি রাস্তায়। তাই সামনের দোকানটার দিকে এগোতে যাচ্ছি, হঠাৎ কানে এলো একখানা চলমান জিপের গর্জন। তাকিয়ে দেখি ওসির গাড়ি। অর্ধবৃত্তাকার বাঁক নিয়ে গাড়িটা এসে থামলো থানার দরজাটা ঠিক সামনে। সজাগ হয়ে উঠল ফটকের বন্দুকধারী সেপাইটি। জিপ থেকে নেমে এলেন ওসি, কিন্তু সঙ্গে কনস্টেবল দুজনের সঙ্গে ওরা কারা? দুজন মাঝবয়সী, একজন বুড়ো আর জনাদের অল্প বয়সী ছোকরা। ওসির সামনে এক এক করে নামানো হলো ওদের। তারপর কারো গলার ধরে, কারো বা পিঠে ধাক্কা দিয়ে, কাকে বা রুলের পুঁতো মেরে একে একে ঢুকিয়ে দেওয়া হলো থানার ভেতরে। শেষে ওসি নিজেও ঢুকে গেলেন। সিগারেট আর কেনা হলো না। একটু তফাৎ থেকে ওসির পেছনে পেছনে আমিও গিয়ে ঢুকলাম ভেতরে। জুতোর আওয়াজ হলে ঘরমাক্ত ওসি এগিয়ে গেলেন তার ঘরের দিকে। আমিও এগোতে যাচ্ছি। বাইরের ঘরের কোণার টেবিলে সাব ইন্সপেক্টরটি সবিনয়ে তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি আরেকটু অপেক্ষা করুন স্যার, বড়বাবু আপনাকে নিজে থেকেই ডেকে পাঠাবেন। যা, সময় যখন পাওয়া গেছে সিগারেটটা এই ফাঁকে কিনে নেওয়া যেতে পারে। যাদের নিয়ে অভিযান সেরে ফিরলেন এইমাত্র ওসি, একে একে তাদের বিলি ব্যবস্থা করতে তো খানিক সময়ের দরকার। তাছাড়া ক্লান্ত ঘরমাক্ত ওসি
নিজেকে ধাতস্থ করতেও নিশ্চয়ই কিছু সময় নেবেন। সাব ইন্সপেক্টরকে জানিয়ে আবার বেরিয়ে এলেন বাইরে। কিন্তু সিগারেট কেনা আর হলো না। তার আগেই হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যে আমি কেমন হকচকিয়ে গেলাম। কিছুক্ষণের জন্য স্নান করার পাত্র পর্যন্ত যেন ভুলে যাবার জোগাড় হলো আমার। ভেতর থেকে বেরিয়ে এসে সতীশে কখন আবার আমার জন্য গাছতলাটায় এসে দাঁড়িয়েছিল খেয়াল করিনি। থানার কম্পাউন্ডের শেষ বরাবর পৌঁছতে না পৌঁছতেই হঠাৎ ঝড়ের মধ্যে ছুটে এলো সে, আর এসে আঁচড়ে পড়ে জড়িয়ে ধরল আমার পা দুখানা। সেই সঙ্গে শুরু হলো কান্না, ডুকরে ওঠা আকুল কান্না। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে হাউ হাউ করে বলে উঠল, আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান। আপনার ঘড়ি টাকা পয়সা যা গেছে আমি সব ক্ষতিপূরণ করে দেব। বর সঙ্গে মিশে আমার ছেলে এই কাজ করেছে, তাকে আপনি বাঁচিয়ে দিন বাবু। আপনি বলে দিন কি করলে যে আমার ছেলে শুধরে যাবে। আমি লেখাপড়া শিখিনি বাবু, ছেলেবেলায় ভীষণ বিপাকে পড়েছিলাম বলে শুধু টাকা রোজগারের দিকে নজর দিয়েছিলাম। ধর্ম অধর্মে কোনো কথা বলে ভাবিনি। আমার ভুলে আমার পাপে আজ আমার ছেলের এই অবস্থা। রাস্তার মধ্যে এই নাটকের ঘটনা থেকে বাঁচবার জন্য সতীশকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু বৃথাই। সে যেন আরো জোরে আমার পা দুখানা চেপে ধরল। মনে হলো অনেক দিন ধরে অনেক বাসনা তার মনে জমা ছিল। আজ ছেড়ে দেওয়ার এই সুযোগটাকে যেন সে নষ্ট করতে চায় না। তাই বলেই চলল, দুঃখের কথা আর কি বলবো বাবু, আমার বড় ছেলেটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। শরীর জাল করে আমার ব্যাংকের সব টাকা তুলে নিয়েছে। মায়ের গয়নাগুলো পর্যন্ত চুরি করে বেচে দিয়েছে। এর উপর আবার আজ কমাস হলো পাড়ায় একটি মেয়েকে ফুসলে নিয়ে পালিয়ে গেছে কোথায়, তার পেছনেও পুলিশ খুলিয়া নিয়ে ঘুরছে। আমি যেন কেমন থুতিয়ে গেলাম হঠাৎ। সতীশের কথা এবং আচরণ দুই যেন দুই মেরু থেকে টেনে আনা। সিনেমার মন্টাজের মতো আমার চোখের সামনে তার প্রতিদিনের জীবনযাত্রার ছবিটা নিমেষের জন্য একবার ভেসে উঠেই মিলিয়ে গেল। কানে বেজে উঠল রসাতলে যাওয়া আজকের যুব সমাজ সম্বন্ধে এই কিছুক্ষণ আগে দেওয়া তার বক্তৃতাটা। সতীশ কি সব বকছে উল্টো পাল্টা? ওর মাথা ঠিক আছে তো? নাকি নিজের ছেলের সম্বন্ধে এতদিন সরব হয়ে শুধু নিজের মনে আকাঙ্ক্ষাই মেটাতে চেয়েছে? সতীশ তখনও বলে চলেছে, ছেলেদের কীর্তির কথা বুক ফাটলেও মুখ ফুটে কাউকে কোনোদিন বলতে পারিনি। তাই আপনার মতো মানুষের কাছেও আমি অনেক মিথ্যে বলেছি, অনেক অভিনয় করেছি। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ বাবু, আমার দোষ নেবেন না। আমাকে ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করুন। বলার কথা সতীশের হয়তো আরো ছিল, কিন্তু তার আগেই ওসির ঘর থেকে আমার ডাক পড়ল। সতীশের কাছ থেকে অতি কষ্টে নিজেকে ছিনিয়ে কনস্টেবলের পিছু পিছু আমি এগিয়ে গেলাম ওসির ঘরের দিকে। পেছন থেকে সতীশের কান্না জড়ানো চাপা গলা যেন তখনও আমার কানে ভেসে আসছে। আমাকে বাঁচান, আমার নাবালক ছেলেটাকে বাঁচিয়ে দিন বাবু। সামনে চেয়ারটা দেখিয়ে ওসি আমাকে বসতে বললেন। তারপর টেবিল থেকে মোটা রুল কার্ডটা তুলে নিয়ে হঠাৎই দাঁড়িয়ে উঠলেন তিনি এবং চোখের পলক ফেলবার অবকাশ না দিয়ে বুট সুদ্ধ পায়ে
একটা লাঠি সজোরে কষিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে ছিল যে ছেলেটি তার তল পেটে। পরক্ষণে মোটা রুল কাঠটার এমন একটা ফক করে আওয়াজ উঠল যেন মনে হলো ছেলেটির ডান হাতের আঙুলগুলো বুঝি ভেঙে গুড়িয়ে গেল। ছেলেটি একবার কুঁকিয়ে উঠে মুছে গেল যন্ত্রণায়। বাম হাতটা তার তলপেটটা চেপে ধরেছে আর ডান হাতখানা সজোরে হাত পাখার মতো নাড়িয়ে চলেছে সামনে। ওসি কিন্তু থামলেন না, মারের পর শুরু করলেন ভারী গলায় বজ্র হুঙ্কার। শালা শুয়ারকি বাচ্চা, ঘড়িটা কোথায় বাজার করেছিস বল। জবাব দেবে কি? কথা বলার ক্ষমতা পর্যন্ত তখন লোপ পেয়ে গেছে ছেলেটি। মুখ দিয়ে একটা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কোনো শব্দই বেরোচ্ছে না। ওসির মুখখানা ক্রুদ্ধ নেকড়ের মতো ছুচল হয়ে উঠল। গলা টিপে দুধ বেরোয়? শালা এই বয়সে যা হারামি হয়ে গেছো, পেট থেকে কথা না বের করতে পারলে আজ তোর নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত টেনে বার করে আনবে। পরক্ষণে দরজা থেকে ফিরে হুঙ্কার ছাড়লেন তিনি। দরওয়াজা, দরওয়াজা। দরওয়াজা এসে দাঁড়াতেই ওসি বললেন, লকআপ করে বলাও। লকআপ এলে ছেলেটিকে ঘর থেকে নিয়ে যেতে হুকুম দিলেন ওসি। সঙ্গে সঙ্গে আদেশ, নন্দু করে আও। নন্দু এলো। কিছুক্ষণ পরে তাকে ফেরত পাঠিয়ে আনানো হলো আরেকটি ছেলেকে। এদের দুজনের ক্ষেত্রেও সেই একই আচরণ, স্বাধীনতা বর্জিত একই সম্ভাষণ। মাথার উপর পাখাটা ঘুরছে বন বন করে, তবু দর দর করে থামছিলেন ওসি। খানিকটা গুমট গরমের জন্যও বটে, আবার উত্তেজনার জন্য হওয়াটাও বিচিত্র কিছু নয়। চোখের সামনে থেকে তৃতীয় ছেলেটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর দরজা পর্যন্ত একবার পায়চারি করে নিলেন ওসি। তারপর টেবিলের ওপর সশব্দে রুলারটা ফেলে দিয়ে বসে পড়লেন তার চেয়ারে। এবার নিশ্চয়ই শনাক্তকরণের প্রশ্ন উঠবে। জানি না ওই তিনটি ছেলেই রেল ব্রিজের তলায় সেই তিন মক্কেল কিনা। তবে তৃতীয় ছেলেটি সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে এই ছেলেই সেই ছেলে। ঝিরঝিরে বৃষ্টির অন্ধকারে রিক্সা থামিয়ে যার হাত আমার পকেট হাতড়ে ছিল, সত্যি সেই ছেলেকে আমি কোনোদিন দেখিনি, সুতরাং চিনিও না। তবে এই ছেলেটির মুখের আদল অনেকটা সতীশের মতোই বটে। সেই রকম নাক, চোখ, কপাল, চুলের ভাঁজ, মুখের ভাবে নিরীহ সারল্য। বয়সের ছেলেটিই বোধহয় সবচেয়ে ছোট। কিন্তু এখন আমার করণীয় কি? যদি সত্যি সতীশের ছেলেকে আমি শনাক্ত করি ছিনতাইকারীদের একজন বলে, তাহলে ঘড়ি, টাকা পয়সা যা গেছে হয়তো ফেরত পেয়ে যাব এবং ছেলেটিও তার কৃত অপরাধের যোগ্য শাস্তি পাবে। কিন্তু সতীশের কান্নায় ভুলে যদি ওকে ছেড়ে দিই, তাহলে তো আবার সেই অন্ধকার রেল ব্রিজের তলাতে গিয়ে দাঁড়াবে। এইভাবে প্রশ্রয় পেলে হয়তো একদিন আরো বড় কোনো অপরাধের সামিল হয়ে উঠবে। অঙ্গুরের বিনাশ না করলে সব বিষাক্ত চারাই তো একদিন মহিরুহের আকার নেয়। কোনটা করবো আমি? কোনটা? ধরিয়ে দেব সতীশের ছেলেকে? কিন্তু তাতেই কি খুব একটা লাভ হবে কিছু? অসংখ্য তাগির মধ্যে দিন কাটিয়ে জেল থেকে যখন বেরিয়ে আসবে সে, তখন নিশ্চয়ই রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠবে না, বরং উল্টোটা হবার সম্ভাবনাই বেশি। নির্দয় নিষ্ঠুর এক অত্যাচারী সমাজ বিরোধী। কঠিন চোয়াল, গালের নিচ পর্যন্ত টানা জুলপি, গলায় সরু চেন, হাতে স্টিলের বালা, রেল
কিংবা ব্যাংক ডাকাতিতে ক্ষিপ্র, ছোড়া পিস্তল বোমা চালানোয় দক্ষ এক কারিগর। তৃতীয় ছেলেটি বেরিয়ে যাবার পর মুহূর্ত কয়েকের একটা বিরতি, তারপরই আমার দিকে তাকিয়ে যথারীতি ওসির প্রশ্ন, এদের কাউকে চিনতে পারেন স্যার? ওসির কথা যেন শুনেও শুনতে পাইনি আমি। আমার মাথায় তখন অসংখ্য চিন্তা এলোমেলো ভাবে কাটাকুটি খেলে যাচ্ছে। আমার চোখের সামনে পাশাপাশি জেগে উঠেছে দুই প্রজন্মের ছবি। একটি অন্ধ, অসৎ আর অশিক্ষিত পিতা, যে সারা জীবন উচ্চবৃত্তি করে এক টুকরো জমি কি দুখানা ঘর কি কিছু টাকা সঞ্চয় করেই ভাবে যে সংসারের প্রতি তার কর্তব্য শেষ। আরেকটি উদ্ধত, উচ্ছৃঙ্খল, উন্মত্ত সন্তানের, যার সামনে দিশাহীনতার বিস্তীর্ণ অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এই দুই প্রজন্ম তো আজ ঘরে ঘরে। আমার বিমূঢ়তা লক্ষ্য করে কিনা জানি না, ওসি আবারও আমাকে জিজ্ঞাসা করলেন, বলুন এদের কাউকে চিনতে পারলেন কিনা বলুন। কিন্তু কি বলবো? বিবেক দংশনে ক্ষত বিক্ষত সতীশের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত, ওই আকুল কান্না যেন আমার কণ্ঠ রোধ করে দিচ্ছে। আমার চেতনার মধ্যে কেবল জেগে জেগে উঠছে একটি কিশোর বালকের নিরীহ সরল মুখ। সুস্থ পরিবেশ পেলে যার জোয়ার কোনোদিনই কঠিন হবে না, জুলপি গালের নিচে নামবে না, স্টিলের বালা হাতে উঠবে না, লক্ষ্য অব্যর্থ হবে না ছোড়া পিস্তল বোমায়। আমার সমস্ত বিচার বুদ্ধি লোক দিয়ে যাচ্ছে কি? আমি ওসির মুখের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মুখে কোনো কথা জোগালো না আমার। হাজারো চিন্তার জটিল আবর্তের মধ্যেও আমার কানে গম গম করে ধ্বনিত হতে থাকলো ওসির কণ্ঠ, বলুন চিনতে পারেন, বলুন।